মেয়ে কোথায় মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী বলুন। তোমার জন্য নিখিল, তোমার জন্য আমি আমার মেয়েটাকে হারিয়েছি। নাও ইটস ইয়োর টার্ন। আমার মতন তুমিও আগুনে চলবে নিখিল, কিন্তু মেয়েকে পাবে না। আরে বেনারসের অলিতে গলিতে খুঁজবে, কোথাও তুমি তোমার মেয়েকে খুঁজে পাবে না। কি বলছেন কি আপনি? একদম ঠিক কথা বলছি। এই যে দেখছো ছেলেটা, এর নাম হচ্ছে কাঞ্চন। খুব সাহসী ছেলে। আরে ও ঠিক করেছে তোমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে। ও ভালো কথা। আর একটা কথা তো বলিনি, ও তোমার মেয়েকে না খুব ভালোবাসে, বিয়ে করবে ঠিক করেছে। ঠিক আছে, শাদি করবে না? মিস্টার চক্রবর্তী, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনার লজ্জা করে না? আপনার নাতনির বয়সী একটা মেয়ে সম্বন্ধে এইসব কথা আপনি বলতে পারছেন? ছি! আরে কদিন বাদে আমি বিতে এবারে জামাই হব নাকি? এই কাঞ্চন, নাতনি ঠিক। আমার মেয়েটার সাথে যদি নিখিলের বিয়ে হতো, তাহলে ওর মেয়ে তো আমার নাতনি হতো, কিন্তু সেটা হয়নি। তাহলে ওসব নিয়ে আমি ভাববো কেন? কেন ভাববো? আর তাছাড়া আমাকে চুপ করিয়ে কি হবে? বিয়ে তো করবে কাঞ্চন। কি কাঞ্চন? অবশ্য আজকালকার ছেলে বলা যায় না, কোনো জিনিস তো বেশি দিন ভালো লাগে না। আজকে ভালো লাগলো, কাল হয়তো ভালো লাগলো না। তখন হয়তো তোমাদের মেয়েকে ওই খালি দুজন দুজনের দিকে তাকাতেই পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কারণ এবার যা করার তো আমি করব। আমি নিখিল, তুমি আমার মেয়েকে খুন করেছ। তোমার জন্য আমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার পৃথিবীটা বাঁকা হয়ে গেছে, ধুধু করছে। এবার তোমার পালা। সন্তান হারানোর যন্ত্রণাটা কি এবার তুমি বুঝবে, তুমি অনুভব করবে, করতেই হবে। কাঞ্চন। হ্যাঁ স্যার জি। কেমন লাগছে আমার আয়োজন দেখে? তোমার মেয়েকে কিডন্যাপ করে তোমাকে ডেকে এনে ঠিক জায়গায় পৌঁছানোর যে ব্যবস্থা আমি করেছি, কেমন লাগছে? অবশ্য একটা কথা বলি নিখিল, তোমার বউকে কিন্তু আমি ডাকিনি, ও স্বেচ্ছায় এসেছে। আসলে শ্যামা পতিব্রতা নারী তো, স্বামীর সাথে সহমরণে যেতে চাইছে, তো আমি কি করব? যাবে। নিখিল, মরার জন্য রেডি তো?
ছোট কর্তা কোনো কিছুর জন্য দায়ী নয়। এতগুলো দিন ধরে আপনি একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন, আর এবার সেটা ভাঙতে হবে। আচ্ছা, আমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি? শ্যামা, তুমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছো তোমার স্বামী সম্পর্কে। আপনার এই ভুল ধারণা আমি আজকেই ভেঙে দিচ্ছি। আপনার এই ভুল ধারণার আড়ালে যে কত বড় সত্যি লুকিয়ে আছে সেটা আপনি ভাবতেও পারছেন না। এই কি ভুল, কি ভুল? এক্সপ্লেন করো, এক্ষুনি এক্সপ্লেন করো, না হলে কিন্তু তোমার চোখের সামনে। প্লিজ প্লিজ, আপনাকে কিছু করতে হবে না। আর ভুল ভাল কাজ করে নিজের ক্ষতি করবেন না, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ প্লিজ বলুন কৃষ্ণা কোথায় আছে, তাহলে আপনার মেয়ের ব্যাপারে আমরা সবকিছু বলে দেবো। প্লিজ একটু সহযোগিতা করুন, বলুন কৃষ্ণা কোথায়, বলুন। ও আচ্ছা আচ্ছা, এবারে বুঝেছি। হ্যাঁ, কর্তা গিন্নি দুজনে মিলে করে প্ল্যান করে আমার কাছে এসেছো। আমার মেয়েকে নিয়ে নানান গালগপ্প আমাকে শোনাবে, আর সেটা শুনে আমি বিশ্বাস করব, সব মানবো। হ্যাঁ, বাচ্চা ছেলে পেয়েছো আমাকে। শোনো, আমি একজন সন্তান হারা পিতা, যা খুশি আমাকে বোঝালেই আমি বুঝবো না। মিস্টার চক্রবর্তী, আপনি এখনো ভুল বুঝছেন। চুপ, একদম চুপ। বেশি চালাকি আমার সাথে করতে এসো না শ্যামা। তোমরা দুজনে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মিস্টার চক্রবর্তী প্লিজ, একবার একবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। দেখুন, আমরা তো ভালোভাবেই জানতাম আমাদের মেয়ে আপনার কাছে আছে, এই জায়গাটার লোকেশনও আমরা জানতাম। আমরা তো পুলিশে হেল্প নিতে পারতাম না বলুন? নিজের মেয়েকে রেস্কিউ করার জন্য 100টা প্ল্যানিং করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি সেটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনাকে পুলিশে ধরানোর 100টা উপায় ছিল আমার কাছে। দেখুন মিস্টার চক্রবর্তী, আমরা এখানে এসেছি মা বাবা হিসেবে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে, আপনার সঙ্গে কথা বলতে, আপনার ভুল ধারণা ভাঙতে। কিন্তু কিন্তু তার আগে আমরা আমার মেয়েকে দেখতে চাই। আমরা আমাদের মেয়েকে দেখতে চাই। আমার মেয়ে সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেটা দেখতে চাই। মিস্টার চক্রবর্তী, আমার মেয়ে কোথায় আছে ওকে এখানে নিয়ে আসুন। ওকে এখানে নিয়ে আসুন মিস্টার চক্রবর্তী। স্যারজি, আপনি কেন এসব ফালতু বাচ্চাদের সময় নষ্ট করছেন? এসব বলার শোনার সময় এখন নেই। হ্যাঁ স্যারজি, আপনি একবার বলুন, এই দুটো লাশ আপনার সামনে বিছিয়ে দেবো। এদের দেখে আমার খুন চড়ে যাচ্ছে স্যারজি। স্যারজি, আপনি সিগন্যাল দিতে দেরি করবেন তো আমি নিজে এদের মেরে দেবো। মিস্টার চক্রবর্তী প্লিজ, আপনি শিক্ষিত মানুষ, নিশ্চয়ই 2 পয়সার গুন্ডার কথা আপনি শুনবেন না। ফিরিয়ে দিন আমাদের মেয়েকে, আমাদের কাছে ফিরিয়ে দিন প্লিজ। ফিরিয়ে দিলাম, আর তোমরা কর্তা গিন্নি নিজেদের মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে। আর আমার মেয়ের কি হবে? সে সুবিচার করে পাবে। যার জীবনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তার প্রতিশোধ আমি কি করে নেবো তাহলে? যেটা নষ্টই হয়নি তার শোধ আপনি কি করে নেবেন মিস্টার চক্রবর্তী? আমাদের মেরে ফেললে কিন্তু আপনি আপনার মেয়ের ব্যাপারে কিছু জানতে পারবেন না। তাই প্লিজ আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আর আমরা কথা দিচ্ছি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবো কনস্ট্যান্টলি তুই মিথ্যে কথা বলছো আমাকে। একটা অসম্ভবকে সম্ভব করে গল্প বানাচ্ছি আমাকে। আপনার সামনে দাঁড়িয়ে এরকম একটা বিষয় নিয়ে কেন গল্প বানিয়ে বলবো বলুন তো? আমাদের কথাটা শুনুন, আগে আমাদের মেয়েকে এনে দিন, তারপরে। দাঁড়াও মিস্টার চক্রবর্তী, একটা কথা শুনে নিন।
তাহলে হয়তো কৃষ্ণাকে ছাড়তে আপনার সুবিধা হবে। আপনার মেয়ে রশ্মি চক্রবর্তী মরেনি, জীবিত আছে। দাঁড়ান, না, আগে আমার বোনকে আপনি ছাড়ুন, তারপর আপনি আপনার মেয়েকে যত ইচ্ছে জড়িয়ে থাকতে পারবেন। বাবা, তুমি ওনাদের মেয়েকে ওনাদের ফিরিয়ে দাও। আমি ভালো আছি বাবা, তারপরে তুমি আমাকে পেয়ে যাবে। তুমি আগে ওনাদের মেয়েকে ফিরিয়ে দাও। জানিস মা, তোর জন্য তোর বাবা কত কত পাপ করে দিয়ে আমি ফিরিয়ে দাও, আর তোমার মেয়েকে নিয়ে যাও, তোমার মেয়েকে, আমার মেয়েটাকে নিয়ে যাও। এই যা, গিয়ে কৃষ্ণাকে নিয়ে এনে ওর বাবা মায়ের হাতে তুলে দে, যা যা। একবার যখন আমি কৃষ্ণাকে পেয়েছি তো ওকে আমি ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করবে তো তোকে भी খতম করে দেবো। তখন নিজের লড়কিকে আমি দেখতে পাবে না। আমি নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে যাবো, ওই আটকাতে পারবে। কৃষ্ণা আমার সঙ্গেই যাবে। হ্যাঁ শোন, পাগলামো করিস না বাবা, একটু শান্ত হ। দেখ, আমি তো নিখিলকে শাস্তি দিতে চেয়েছিলাম, এটা ভেবেছিলাম যে নিখিলের জন্য আমার মেয়ে মারা গেছে, কিন্তু তা তো নয়। আমার রশ্মি বেঁচে আছে রে। তাহলে শুধু শুধু ওকে কেন শাস্তি দেবো বল? যা গিয়ে কৃষ্ণকে নিয়ে আয়, যা। চুপ, একদম চুপ। সারা দিন শুধু লড়কি লড়কি লড়কি। পুরা দুনিয়ার বাপেরা আমার কপালে এসে জুটেছে। কৃষ্ণা আমার, সির্ফ আমার, ওকে আমি ছাড়বো না। ওর বাপ মাকে তো মারবো, তার আগে তোকে भी খতম করে তারপর আমি কৃষ্ণাকে নিয়ে যাব। কাঞ্চন, কাজটা না অত সহজ হবে না। ভুলে যাও না যে আমার বোনের একটা ভাই এখনো বেঁচে আছে। আমার বোনের গায়ে যদি একটা হাতও লাগে না, ওই হাত আমি গুড়িয়ে দেবো। শিবা, বাইরে সব রেডি তো? হ্যাঁ বাবা, বাইরে সব ব্যবস্থা করা আছে। কাঞ্চন, এই বন্দুক নিয়ে খেলাটা এবার বন্ধ কর। তোর কি মনে হয়েছিল কোন সিকিউরিটি ছাড়া আমি নিজের স্ত্রীকে নিয়ে এখানে চলে এসেছি? কি করবে তোমরা? আমার কি করবে? গুলি করে দেবো সব কটাকে। এই বাড়িটা পুলিশ ঘিরে নিয়েছে, আমাদের মেরে ফেললেও তোরা বেঁচে পালাতে পারবি না। बॉस, हाँ, यहाँ से निकलना नामुमकिन है। चारों तरफ से पुलिस घेर लिया है। क्या पुलिस आ कहाँ से? पता नहीं। শুনতে পাচ্ছিস? দলে দলে পুলিশ এখানে আসছে। মরা অতটা সহজ নয় কাঞ্চন, আমাদের মারলে তুইও বাঁচবি না, বুঝলি? নিজের ভালোর জন্যই বলছি যে বন্দুকটা নামিয়ে নিজেকে সারেন্ডার করে দাও পুলিশের হাতে। তোরা সবাই ছিটকে গুন্ডা, টাকার জন্য এই ছেলেটাকে সাপোর্ট করেছিস। তোদের কাছে এখনো অপশন আছে, সারেন্ডার কর।
তাহলে হয়তো সাজা কম হবে, বুঝেছিস তোরা? কাঞ্চন, কৃষ্ণা কোথায়? এখনো সময় আছে, কৃষ্ণাকে এখানে নিয়ে আয় কাঞ্চন। শ্যামা, শ্যামা প্লিজ মন খারাপ করো না। শ্যামা, শ্যামা প্লিজ এরকম করো না। শ্যামা কি হলো? সেই ছেলে তো আমার, আমাকেই খুঁজে বার করতে হবে, তোমার তো কোনো দায়িত্বই নেই না। আর সেটা যে সত্যি না সেটা তুমি ভালোভাবেই জানো। আমরা দুজনে মিলে আমাদের ছেলেকে খুঁজে বের করব, যেভাবে হোক খুঁজে বের করবো। শ্যামা, আগে বেনারসের দিদি একটু সুস্থ হয়ে উঠুক। থাক, আমি বুঝেছি, যা করতে হবে আমাকে আমার ছেলে মেয়েদেরকে নিয়েই করতে হবে। শ্যামা, শ্যামা বিশ্বাস করো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। দেখো শ্যামা, বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে যদি আমি ফিরে আসি তাহলে আমার বিদেশের নেটওয়ার্ক পুরো ভেঙে যাবে, আর সেটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না, তাই না শ্যামা? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, একটু আমাকে ভুল বুঝো না প্লিজ। বেশ শ্যামা, শ্যামা, আমার যদি নেটওয়ার্কটা ক্রিয়েট হয়ে যায় আমাদের বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটাই তো বাবার স্বপ্ন ছিল, মনে আছে তোমার? বলো। বেশ, তাহলে তাই করো। আচ্ছা শোনো, তোমাদের টিকিটগুলো আমি শিবার ফোনে পাঠিয়ে দিয়েছি। কাল কৃষ্ণার কনসার্টের পর তোমাদের ফ্লাইট। শিবা, মা আর বোনকে সাবধানে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ বাবা, পারবো। শোন না, তোরা কাজ কর, তোরা গাড়িতে গিয়ে বস, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলে আসছি। আচ্ছা কৃষ্ণা, তোকে কিন্তু আরো মন দিয়ে গান গাইতে হবে। জীবনে আপস এন্ড ডাউনস থাকবে, ভুল থেকে শিক্ষা নিয়ে ওটা ভুলে এগিয়ে যাওয়াটাই জীবন। আর শিবা, তোর ফুটবলের ইন্টারেস্টের ব্যাপারটা আমার কানে এসেছে। কলকাতায় গিয়ে একটা ভালো ক্লাবে অ্যাডমিশন নিতে হবে তোকে, ঠিক আছে? তোরা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছিস, বাবা মা হিসেবে নিজেদেরকে ব্যর্থ মনে হবে আমাদের। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা, আমরা তাহলে আসছি। বাবা বাবা। আসছি। সাবধান। বলছি শোনো না, ছেলেমেয়েরা ছিল বলে বলতে পারছিলাম না, বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। কেন শ্যামা, আবার কি নিয়ে সমস্যা? ছোট কর্তা, তুমি তো জানো মেজদাদাকে, আর আমার আমার দৃঢ় বিশ্বাস এই অমরেন্দ্র চক্রবর্তীকে তোমার কথা উনিই বলেছে। দেখো শ্যামা, মেজদা ভাইকে আর দয়া মায়া করা যাবে না, যেভাবে হোক ওকে এক্সপোজ করতে হবে। তুমি শুধু সুযোগ খোঁজো। ছোট কর্তা, আমি একা না, ছোট কর্তা, আমি কিছু তুমি একা একা পারবো না। তুমি জানো আমি কি করবো বলো তো? পারবে শ্যামা, নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। শ্যামা, আমরা পৃথিবীর দু প্রান্তে থাকলেও এক অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা, কেউ চাইলেও এই বাঁধন ছিঁড়তে পারবে না। কিন্তু ছোট কর্তা, তোমাকে ছাড়া যে আমার বড় দুর্বল লাগে। বিশ্বাস করো, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুতেই নিজের উপর ভরসা রাখতে পারি না। শ্যামা, শ্যামা এত দুর্বল হলে তো চলবে না, আর আমার শ্যামার উপর দুর্বলতা মানাই না। দেখো, আমি যেখানেই থাকি সব সময় তোমার পাশে আছি। শোনো না, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? বলো না তুমি। আসবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দেখো, বিজনেসের সাথে আরো অনেক অন্য কাজ আছে যেটার জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। কি কাজ ছোট কর্তা? সব তোমাকে এক্ষুনি জানতে হবে না, বাচ্চারা ওয়েট করছে। চলো এবার।
আমি ফোন করে সব জানাবো। চলো। বলছি শোনো না, তুমি তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু কৃষ্ণের কম্পিটিশন অবধি তো তুমি থেকে যেতে পারো বলো। তুমি তুমি ওর গান হয়ে গেলে না হয় বেরিয়ে যাও। ছোট কর্তা থেকে যাও না, ছোট কর্তা প্লিজ। কৃষ্ণার মন তোমাকে শান্ত করতে হবে। ওর অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। আজকে সন্ধেবেলায় আমার ফ্লাইট। ছোট কর্তা আজই? হ্যাঁ শ্যামা, আজই। আমি মাকেও সব বুঝিয়ে বলবো। চলো এবার প্লিজ, চলো, তোমাকে ড্রপ করে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। চলো শ্যামা, চলো চলো শ্যামা। নে কৃষ্ণা, এবার তুই একটা গান ধর তো। মা দেখো মা, আমি এখন গান গাইতে পারবো না। তুই এখনো হয়তো মন থেকে মেনে নিতে পারছিস না, তোর এখনো সময় লাগবে। দেখ মা, এই কম্পিটিশনে গান গাওয়ার জন্য আমি তোকে একবারও জোর করতাম না রে, কিন্তু তোর বাবার মনের ইচ্ছা যে তুই এই কম্পিটিশনে গান গা, তুই যে দেখ মানুষটা এত দূর থেকে ছুটে এলো তোকে বাঁচানোর জন্য। এখন যদি তুই এই কম্পিটিশনে গান না গাস তাহলে তোর বাবা কতটা কষ্ট পাবে বলতো। তুই তোর বাবার মেয়ে হয়ে এত সহজে হেরে যাবি? হার মেনে নেবি তুই? না মা, আমি এত সহজে হার মানবো না। আমার বোন হার মেনে যাবে এটা আমি কখনো মানতে পারবো না। তুমি একবার চেষ্টা করে দেখো না। কৃষ্ণ দেখ মা, যে গান গাইতে পারে গানের চেয়ে বড় সুধার কিচ্ছু হয় না রে। আমার কথা শোন, সঙ্গীতের কাছে তুই
একবার নিজেকে সমর্পণ করে দে, দেখবি তোর পরাজয় গ্লানি সব কিছু ধুয়ে মুছে তোর গান আবারও জিতে গেছে। তুই পারবি মা, আমি জানি। আর তুই তো আমার মেয়ে, আমি জানি তুই আমার থেকে অনেক ভালো গান গাস। নে মা, এবার গান ধর তো। হ্যাঁ মা, আমি চেষ্টা করছি। তুই পারবি, চেষ্টা করছি আবার কি। নে শুরু কর। শিবা ওটা একটু শরীর মুন্নি, তুই কিন্তু মাথা ছাড়াচ্ছিস, ভুল করছিস, আমি বারবার বলছি। বাবা তুমি তো সন্ন্যাসী মানুষ, তুমি এসব ফ্যামিলি ম্যাটারে ইনভলভ হচ্ছ কেন বলো তো? এই জন্য না এইসব আমার একদম ভালো লাগে না। মুন্নি বড় বৌদি থাক না, ও বলছে, ওকে বলতে দাও, মনের মধ্যে যা রাগ আছে বের করতে দাও, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করছি না, বিশ্বাস করো। কিন্তু মুন্নি দেখ, আমি কিন্তু মন থেকেই তোর কথাগুলোকে সাপোর্ট করেছিলাম। বাবা, সন্তান যেটা চায় সেটা তার মুখের সামনে তুলে ধরলেই না ভালোবাসা দেখানো হয় না, বিষয়টা ঠিক না ভুল সেটা বোঝাতে হয়। দেখ মুন্নি, আমি তোর বাবা, সন্তানকে কি করে বড় করতে হবে সেটা আমায় তোর কাছ থেকে শিখতে হবে। দরকার পড়লে শিখে নাও। কারণ তুমি তো তোমার সন্তানকে কোনোদিন বড়ই করোনি। আমাকে তো আমার পাপা, ঠাম্মি, দাদান, জেম্মা এরা সবাই বড় করেছে। তাই আমার ভালো মন্দটা কিন্তু এরা তোমার থেকে অনেকটা বেশি ভালো বোঝে বাবা। তাই ওরাই আমার বাবা আর ওরাই আমার মা। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর ভালো চাই না? বাবা, ভালো চাওয়া তো দূরের কথা, আমার কিসে ভালো কিসে ভালো নয় তুমি সেটাই বোঝো না। বাবা যদি বুঝতে, তাহলে সন্তান আসছে এমন একটা খবর জেনেও না কোনো পাপ করতে না, যাতে তোমার সন্তানের কাছে তোমার মৃত পরিচয় বেঁচে থাকতে হয়। এমন কোনো পরিচয় তৈরি করতে না যাতে তোমার নিজের সন্তান তোমাকে বাবা বলতে ঘেন্না পায়। মুন্নি, ঠাম্মি, ঠাম্মি, তুমি আর মিশু দাদু যখন বারণ করছো আমি আজ আর কোথাও যাচ্ছি না। কাম্মা ফিরলে তখনই যাব না হয়। এখন আমি আমার ঘরে যাই, বুঝলে তো? এখানে থাকলে আরো সত্যি কথা বলে দেবো, সেটা তো ঠিক হবে না, তাই না? না না দিদি ভাই, যাও ঘরে যাও, মাথা ঠান্ডা করো কেমন, আর মন খারাপ করো না, ঘরে যাও। মা, আমিও যাই, বক্সি কাকিমাকে ফোনটা করে দিই। ও হ্যাঁ, যাও যাও। দিদি আমি যাই কেমন? কৃষ্ণা, তোর সাথে অনিরুদ্ধর কথা হয়েছে? না গো মা, আসলে আমার ফোনটাই আমার কাছে নেই। ওই আশ্রমে ফোনটা নিয়ে গেছিলাম তো, তারপর বোধহয় দিদি ভাইয়ের কাছে আছে। এ বাবা, দেখেছিস আমি এটাও ভুলে গেছি। আরে মুন্নি আমার কাছে তোর ফোনটা দিয়ে গেছিল, আমি ভুলে গেছি। মা দাঁড়া, তোকে একটু পরে দিচ্ছি। শিবা বাবা, তোর ফোন থেকে একটা ফোন কর না অনিরুদ্ধ। ঠিক আছে মা। কি হলো মা? এনো রিং হচ্ছে। হ্যাঁ শিবা বলো। না না অনিরুদ্ধ, শিবা না, আমি মা বলছিলাম। হ্যাঁ মা বলুন। বলছি দিদি এখন কেমন আছে? ঠিক আছে তো? আসলে আমি তোমাকে অনেকক্ষণ আগে ফোন করতাম, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আমিও সেটাই ভাবছিলাম। আমি ভাবলাম আপনি কৃষ্ণার গান নিয়ে ব্যস্ত আছেন, তাই আর নিজে থেকে ডিস্টার্ব করি।
কৃষ্ণা ঠিক আছে তো? গান গাইছে ঠিকঠাক? কৃষ্ণা ভালো আছে, এই তো এক্ষুনি রেওয়াজ করছিল। না না কথা বলবেন, এনো কথা বল। মা তুমি আগে কথা বলে নাও, আমি তারপর বলবো। হ্যাঁ মা, কৃষ্ণা ঠিকই বলছে। আমি আপনাকে আগে চাচির খবরটা দিয়ে নিই, তারপর ওর সাথে কথা বলবো। চাচিকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে মা, ওনার ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, আর ডক্টর কি বলছেন? মা ডক্টর তো অনেকগুলো টেস্ট দিয়েছেন, আমি সেগুলো করাতেও দিয়ে এসেছি। আজকে বিকেলে একবার ওনার সঙ্গে কথা হবে। আসলে আমি বারবার হসপিটালে যাচ্ছি না, আমার মনে হচ্ছে যদি আমি হসপিটালে যাই আর কেউ আমায় ফলো করে চাচির ঠিকানার খোঁজ পেয়ে যায়, তাহলে চাচিই বিপদে পড়বেন। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু দিদির খবরও তো নিতে হবে বলো, ওনার সুস্থ হওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ মা, অবশ্যই তাই। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবসময় ডক্টরের টাচে আছি, আর আজকে পারলে আমি একবার যাব হসপিটালে। আচ্ছা ঠিক আছে। মা আমি আসলে কৃষ্ণার ফোনে অনেকবার ট্রাই করছিলাম, ওর ফোনটা সুইচড অফ। আমি কি আসলে এটা আমারই ভুল, জানো তো, মুন্নি আমাকে দিয়েছিল ফোনটা, কিন্তু আমারই কৃষ্ণাকে দিতে মনে নেই। বাবা শোনো না, এনো তুমি কথা বলো কৃষ্ণার সাথে। নে তুই কথা বল। শিবা একটু আমার সাথে আয় না। হ্যাঁ সৃজনী, এসো না। বিজি? না না, বলো। না তেমন ইম্পর্টেন্ট কিছু না, অ্যাটলিস্ট তোমার কাছে তো ইম্পর্টেন্ট নাই। সৃজনী, তুমি আমার সাথে ফর্মালিটি করছো, তোমার জন্য তো ইম্পর্টেন্ট, তুমি বলো না। না না, আমি বেনারসের কিছু ছবি এডিট করছিলাম, আমাদের একসঙ্গে কয়েকটা ছবি আছে, আমি ভাবলাম সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তোমার কোনো আপত্তি নেই তো? আমার কেন আপত্তি থাকবে, তুমি করো, শিওর। থ্যাংক ইউ। ও অনিরুদ্ধ, শোনো না, মনি বলছিল পার্টি করবে বাড়িতেই, আমরা 3 জন। পার্টি বাড়িতে এখন? হ্যাঁ, কেন তোমার কি আমাদের সাথে পার্টি করতে সমস্যা আছে? না সৃজনী, ব্যাপারটা ওরকম না। তুমি তো জানোই ঠাম্মির এখন মুড অফ, এই মুহূর্তে বাড়িতে। দেখো অনিরুদ্ধ, বাড়িতে তো সমস্যা লেগেই থাকবে। এখন আমিও চেষ্টা করছি কাম্মা আর পাপার পাশে থাকার। দেখো জীবন তো থেমে থাকে না, আমরা এতদিন এত টেনশনের মধ্যে ছিলাম, এখন একটু এনজয় করব না? সবই বুঝতে পারছি, কিন্তু কালকেই তো কৃষ্ণার গানের কম্পিটিশন, তো আমি ওটা নিয়েও একটু। কেন অনিরুদ্ধ, তুমি ভরসা করো না? অবশ্যই করি সৃজনী। তাহলে অনিরুদ্ধ ডোন্ট ওয়ারি, কৃষ্ণার কম্পিটিশন খুব ভালো হবে। কৃষ্ণা আসলে আমরা আরেকটা পার্টি থ্রো করবো, ওকে? হ্যাঁ মানে সৃজনী, আমরা ওই পার্টিটাই করি না। না না অনিরুদ্ধ, এখন হ্যাঁ না এরকম করো না তো। আমি মনিকে গিয়ে বলেছি তুমি আমার কথাটা শোনো, কালকের কম্পিটিশনটা হোক, অনিরুদ্ধ প্লিজ। সৃজনী, তুমি ঠিক আছো তো? লাগেনি তো তোমার?
সৃজনী, আই এম রিয়েলি সরি। সৃজনী, আমি না ধরলে তুমি পড়ে যেতে, তোমার লাগতো, তাই হোপ ইউ ডিডন্ট মাইন্ড। অনিরুদ্ধ, তুমি খুব কেয়ারিং। তোমাকে যে লাইফে পেয়েছে সে ভীষণ লাকি।